আজ 24 জানুয়ারি শনিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টের শিকার নির্বাচন কমিশনের। কলকাতায় ইডির বস রাহুল নবীন, সিজিওতে রুদ্ধদ্বার বৈঠক। টার্গেট কি আইপ্যাক? আজ যখন তার সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই, মুকুলের জন্মদিনে হতাশা শুভ্রাংশুর। খড়গপুর শহর কার? হিরণের দ্বিতীয় বিয়েতেই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ। ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি। 2 সপ্তাহ পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৎপরতা ইসিআইতে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারির ভোট ও গণভোট স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আর্জি, কি বলা হয়েছে মামলায়? আর কোনো দিন বাংলাদেশে ফিরবেন না হাসিনা, ছেলের মন্তব্যে জল্পনা তুঙ্গে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা অগ্রাহ্য, গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো, রেড রোডে এসআইআর নিয়ে সরব মমতা। ইউনূস সরকারের আতঙ্কেই খারিজ লিটনদের দাবি, বাংলাদেশের ক্রিকেট শেষ, ক্ষুব্ধ ক্রিকেটাররা। কে কার সঙ্গে প্রেম করবে ওরা ঠিক করে দেবে, বিজেপিকে তোপ মমতার। দিল্লি ধর্ষণের রাজধানী, আইন শৃঙ্খলা নিয়ে মোদী শাহকে তোপ অভিষেকের। আইপ্যাক মামলার শুনানির মাঝেই শহরে ইডি ডিরেক্টর, কয়লা বালি সহ হেভিওয়েট ইস্যু নিয়ে সারলেন বৈঠক। শুনানিতে অনুপস্থিত, নো ম্যাপিং ভোটারদের বড় সংখ্যা, তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা বাড়ল। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিং এ ডাকা হতো, সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এসআইআর তোপ মমতার। রেড রোডে মমতার নেতাজি অস্মিতা, ভবানীপুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর। শুভেন্দুর সভার আগে তপ্ত নন্দীগ্রাম, ছিল তৃণমূলের পোস্টার। কেন সেনা নামাচ্ছে না নির্বাচন কমিশন? এসআইআর ইস্যুতে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর। মমতার বিরুদ্ধে 100 কোটির মামলা শুভেন্দুর, জিতলে ওই বিশাল টাকা দিয়ে কি করবেন বিরোধী দলনেতা? স্বাধীনতা উপহার নয়, সংগ্রাম দরকার, নেতাদের জন্মজয়ন্তীতে বার্তা অভিষেকের। ইতিহাসকে বিকৃত করার চেষ্টা চলছে, রেড রোড থেকে কটাক্ষ মমতার। এসআইআরে করা কমিশন, সুপ্রিম কোর্টের নির্দেশের পর এবার চিঠি মুখ্য সচিব ডিজিকে। বিজেপি দেশের জন্য ক্ষতিকর, আশা কর্মীদের বিক্ষোভে গো ব্যাক স্লোগান লকেটকে। এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা, দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর, সেগুলো কি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নাগরিকত্ব নির্ধারণ আমাদের কাজ নয়, সুপ্রিম কোর্টের শিকার নির্বাচন কমিশনের। নাগরিকত্ব নির্ধারণ নির্বাচন কমিশনের কাজ নয়, এই মর্মে সুপ্রিম কোর্টে স্পষ্ট স্বীকারোক্তি করল ভারতের নির্বাচন কমিশন। ভোটার তালিকার সংশোধন বা বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে এই বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক শুরু হয়েছে। কমিশনের এই অবস্থান বহুদিনের অভিযোগ ও আশঙ্কাকে কার্যত স্বীকৃতি দিল বলেই মনে করছেন আইনজ্ঞ ও বিরোধী রাজনৈতিক দলগুলি। সুপ্রিম কোর্টে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভোটার তালিকায় নাম থাকা মানেই কোনো ব্যক্তি ভারতের নাগরিক, এমন সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। নাগরিকত্ব নির্ধারণ একান্তভাবেই কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতাধীন বিষয়। কমিশনের কাজ শুধুমাত্র নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা এবং যোগ্য ভোটারদের তালিকাভুক্ত করা। এর বাইরে গিয়ে কাউকে নাগরিক বা অনাগরিক ঘোষণা করার আইনগত অধিকার তাদের নেই। এই বক্তব্য উঠে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে সাম্প্রতিক এসআইআর বা ভোটার তালিকা যাচাইয়ের নামে যে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে তার ভিত্তি কি? বিশেষ করে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে কমিশনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিরোধী দলগুলির অভিযোগ, নাগরিকত্ব নিয়ে সরাসরি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকলেও নির্বাচন কমিশনের মাধ্যমে পরোক্ষভাবে ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। বহু ক্ষেত্রে বাসস্থান সংক্রান্ত নথি, ম্যাপিং সমস্যা বা শুনানিতে অনুপস্থিত থাকার কারণে প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে, এই আশঙ্কা সুপ্রিম কোর্টেও তুলে ধরা হয়েছে। কমিশনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, কোনো বৈষম্যমূলক বা রাজনৈতিক
উদ্দেশ্য নিয়ে ভোটার তালিকা সংশোধন করা হচ্ছে না। আদালতের নির্দেশ মেনেই সমস্ত কাজ করা হচ্ছে এবং প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে আপিল ও সংশোধনের সুযোগ থাকবে। তবে আইন বিশেষজ্ঞদের একাংশের মতে নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। এই বক্তব্য ভবিষ্যতে বড় আইনি জটিলতার জন্ম দিতে পারে, কারণ ভোটার তালিকা ও নাগরিকত্ব কার্যত পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। এই স্বীকারোক্তির ফলে আগামী দিনে এনআরসি, ভোটার তালিকা সংশোধন ও নাগরিক অধিকার সংক্রান্ত মামলায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কলকাতায় ইডির বস রাহুল নবীন, সিজিওতে রুদ্ধদ্বার বৈঠক, টার্গেট কি আইপ্যাক? আইপ্যাক মামলা নিয়ে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের শীর্ষ কর্তা রাহুল নবীন। বুধবার কলকাতার সিজিও কমপ্লেক্সের রুদ্ধদ্বার বৈঠকে বসেন তিনি। এই বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। তবে কি আইপ্যাক তদন্তেই এবার বড় কোনো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? সূত্রের খবর, কয়লা, বালি, শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক হেভিওয়েট মামলার অগ্রগতি নিয়েই এই বৈঠক হলেও মূল ফোকাস ছিল আইপ্যাক সংক্রান্ত তদন্ত। সম্প্রতি আইপ্যাকের দপ্তরে তল্লাশি ও নথি বাজেয়াপ্ত করার পর থেকেই রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগ, ভোটের মুখে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযান চালানো হচ্ছে। রুদ্ধদ্বার বৈঠকে ইডির রাজ্য ও জোনাল স্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কোন কোন মামলায় চার্জশিট দাখিল হবে, কোথায় আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং আর্থিক লেনদেনের কোন দিকগুলি সবচেয়ে সংবেদনশীল, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে আইপ্যাক একটি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হওয়ায় এই তদন্তের প্রভাব সরাসরি রাজ্য রাজনীতিতে পড়বে। শাসক দলের দাবি, ইডি ও অন্যান্য কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, দুর্নীতি হলে তদন্ত হবেই, সংস্থা বা রাজনৈতিক পরিচয় দেখে আইন আলাদা হয় না। ইডি সূত্রে যদিও প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি, তবে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে নেই। নথি যাচাই, ডিজিটাল তথ্য বিশ্লেষণ এবং আর্থিক লেনদেনের সূত্র ধরে আরও বড় তথ্য সামনে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে এই মুহূর্তে রাহুল নবীনের কলকাতা সফর শুধুমাত্র রুটিন প্রশাসনিক বৈঠক নয়, আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপ্যাক মামলায় যদি কোনো বড় পদক্ষেপ নেওয়া হয় তাহলে তার প্রভাব রাজ্যের রাজনৈতিক সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। সব মিলিয়ে সিজিওর এই রুদ্ধদ্বার বৈঠক আগামী দিনে রাজ্য রাজনীতিতে আরও উত্তাপ ছড়াতে চলেছে, এ কথায় বলাই যায়। নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিংয়ে ডাকা হতো। রেড রোডে এসআইআর নিয়ে সরব মমতা। বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতি যখন তুঙ্গে, ঠিক সেই সময়ে রেড রোড থেকে নির্বাচন কমিশন ও কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর অনুষ্ঠানে দাঁড়িয়ে মমতার কটাক্ষ, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো? এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল চর্চা ও বিতর্ক। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এসআইআর এর নামে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বিশেষ করে যেভাবে হিয়ারিং এর নোটিশ পাঠানো হচ্ছে তাতে বহু প্রকৃত ভোটার আতঙ্কিত। মমতার বক্তব্য, দেশের স্বাধীনতার জন্য লড়াই করার নেতাদের উত্তরসূরিদেরও যদি আজ নিজেদের নাগরিকত্ব প্রমাণ করতে হয় তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি আজ বেঁচে থাকলে তার কাছেও নথি চাইতো কিনা সেটা মানুষ জানতে চায়। তার এই মন্তব্য সরাসরি কেন্দ্র ও নির্বাচন কমিশনের ভূমিকার দিকে আঙুল তুলেছে। মমতার দাবি, ভোটার তালিকা সংশোধনের নামে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্দিষ্ট শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের মতে এসআইআর প্রক্রিয়ায় নো ম্যাপিং, অনুপস্থিতি বা নথিগত ত্রুটির অজুহাতে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। এতে সংখ্যালঘু, পরিযায়ী শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মমতা স্পষ্ট ভাষায় জানান, রাজ্য সরকার এই প্রক্রিয়ার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে বিজেপি মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করে উড়িয়ে দিয়েছে। বিজেপি নেতাদের বক্তব্য, ভুয়ো ভোটার চিহ্নিত করতে এসআইআর প্রয়োজন। তাদের দাবি, যারা প্রকৃত নাগরিক ও ভোটার তাদের ভয়ের কোনো কারণ নেই। মমতার মন্তব্য ইতিহাসের অপমান বলেও অভিযোগ তুলেছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতাজির নাম ব্যবহার করে মমতার এই আক্রমণ অত্যন্ত কৌশলী, কারণ নেতাজি শুধু বাংলা নয়, গোটা দেশের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা একটি নাম। সেই আবেগকে সামনে রেখে এসআইআর ইস্যুতে জনমত গড়ে তুলতেই এই মন্তব্য বলে মনে করছেন তারা। এই মন্তব্যের পরেই রাজ্য জুড়ে তৃণমূলের কর্মসূচি আরও জোরদার হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। অন্যদিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টে চলার মামলার প্রেক্ষিতে এই বক্তব্য রাজনৈতিক চাপ বাড়ালো বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে নেতাজি বেঁচে থাকলে তাকেও হিয়ারিংয়ে ডাকা হতো, এই এক লাইনের মন্তব্য এসআইআর বিতর্ককে নতুন উচ্চতা নিয়ে গেল। আগামী দিনে এই ইস্যুই রাজ্য রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে চলেছে তা বলাই যায়।
এসআইআর শেষ হলেই এপ্রিলে শুরু জনগণনা, দিতে হবে 33টি গোপন প্রশ্নের উত্তর। সেগুলো কি? বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পরই আগামী এপ্রিল মাস থেকে দেশ জুড়ে শুরু হতে চলেছে জনগণনা, এমন ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে। দীর্ঘদিন পর জনগণনা শুরু হওয়াকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তার উপর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এই তথ্য যে এবারের জনগণনায় নাগরিকদের মোট 33টি গোপন বা সংবেদনশীল প্রশ্নের উত্তর দিতে হতে পারে। সরকারি সূত্রে জানানো হয়েছে, এই প্রশ্নগুলি মূলত ব্যক্তিগত, সামাজিক ও আর্থিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। যদিও সরকারিভাবে এখনো প্রশ্নপত্র প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মহলে যে খসড়া নিয়ে আলোচনা চলছে তা থেকেই প্রশ্নগুলির সম্ভাব্য ধরন নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী এবারের জনগণনায় শুধুমাত্র নাম, বয়স বা ঠিকানার মধ্যেই তথ্য সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারের গঠন, বাসস্থানের ধরন, শিক্ষাগত যোগ্যতা, কর্মসংস্থান, আয়ের উৎস, সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা না থাকা, এই ধরনের একাধিক বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হতে পারে। পাশাপাশি অভিবাসন, পরিযায়ী শ্রমিক সংক্রান্ত তথ্য এবং ডিজিটাল সুবিধা ব্যবহারের বিষয়ে প্রশ্ন থাকতে পারে বলে জানা যাচ্ছে। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে গোপন প্রশ্ন শব্দবন্ধটি নিয়ে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, জনগণনার নামে ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হচ্ছে। তাদের প্রশ্ন, এই তথ্যগুলি কোথায় সংরক্ষিত থাকবে, কিভাবে ব্যবহার করা হবে এবং নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকবে। সরকারের পক্ষ থেকে অবশ্য আশ্বস্ত করা হয়েছে, জনগণনার তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তা কোনোভাবেই আইনি বা প্রশাসনিক পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে না। জনগণনা আইনের অধীনে এই তথ্য শুধুমাত্র পরিসংখ্যানগত বিশ্লেষণ ও নীতি নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, এই দাবিও করা হয়েছে। বিশ্লেষকদের মতে এসআইআর ও জনগণনা এই দুই প্রক্রিয়া পরপর হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়াটা স্বাভাবিক। ভোটার তালিকা সংশোধনের সময় যেখানে নাগরিকত্ব ও ঠিকানা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে জনগণনার সময় আরও বিস্তারিত প্রশ্ন এলে আতঙ্ক বাড়তেই পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একাংশ মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে জনগণনার ঘোষণা ও প্রশ্নপত্র ঘিরে বিতর্ক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে সংখ্যালঘু, প্রান্তিক ও পরিযায়ী জনগোষ্ঠীর মধ্যে এই প্রশ্নগুলির প্রভাব বেশি পড়তে পারে বলে মত তাদের। প্রশাসনিক সূত্রের দাবি, জনগণনার কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা মানুষের সন্দেহ দূর করতে পারে এবং কোনো জোর জবরদস্তি ছাড়াই তথ্য সংগ্রহ করা যায়। নাগরিকদেরও অধিকার থাকবে প্রশ্নের উদ্দেশ্য জানার এবং তথ্যের গোপনীয়তা সম্পর্কে আশ্বাস পাওয়ার। সব মিলিয়ে এসআইআর শেষ হওয়ার পর শুরু হতে চলা জনগণনা শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং সামাজিক ও রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 33টি গোপন প্রশ্ন আসলে কতটা সংবেদনশীল এবং সেগুলির বাস্তব প্রভাব কি হবে তা আগামী মাসগুলিতেই স্পষ্ট হবে। খড়গপুর শহর কার? হিরণের দ্বিতীয় বিয়েতে এই পুরনো রাজপাট ফিরে পাবেন দিলীপ ঘোষ। খড়গপুর শহরকে কেন্দ্র করে আবারও রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি নেতা হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের খবরে যেমন চর্চা, তেমনই তার সঙ্গে জুড়ে গিয়েছে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ। রাজনৈতিক মহলের জোর আলোচনা, এই ঘটনায় কি খড়গপুরের দিলীপ ঘোষের পুরনো রাজপাট ফেরার ইঙ্গিত দিচ্ছে? খড়গপুর দীর্ঘদিন ধরেই দিলীপ ঘোষের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। রেল শহর খড়গপুর থেকে তার রাজনৈতিক উত্থান, সাংগঠনিক শক্তি ও জনসংযোগ, সব মিলিয়ে এই এলাকায় দিলীপ ঘোষের প্রভাব অস্বীকার করার উপায় নেই। তবে গত কয়েক বছরের দলীয় অভ্যন্তরীণ রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী ফলাফলের কারণে ওর তার প্রভাব কিছুটা কমেছে বলেই মনে করছিল রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এই প্রেক্ষাপটে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ঘিরে যে সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ তৈরি হচ্ছে তা দিলীপ ঘোষের পক্ষে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। হিরণ চট্টোপাধ্যায় নিজেও খড়গপুর ও আশপাশের অঞ্চলের জনপ্রিয় মুখ। তার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে ধারণা। তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কটাক্ষের সুযোগ হিসেবে ব্যবহার করছে। শাসক দলের নেতাদের প্রশ্ন, খড়গপুর শহর কার? তাদের দাবি, শহরের উন্নয়ন, প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং জনপ্রিয়তা সব দিক থেকেই এখন খড়গপুর তৃণমূলের দখলে। বিজেপির অভ্যন্তরীণ পুনর্গঠন বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সেই বাস্তবতা বদলানো যাবে না। অন্যদিকে বিজেপি শিবিরের বক্তব্য, খড়গপুরে এখনো দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা অটুট। হিরণের সঙ্গে সম্পর্ক আরো মজবুত হলে সংগঠন শক্তিশালী হবে এবং পুরনো কর্মীরা ফের সক্রিয় হবেন। দলীয় সূত্রের দাবি, আগামী দিনে খড়গপুরকে কেন্দ্র করে বিজেপির বড় রাজনৈতিক কর্মসূচি হতে পারে। সব মিলিয়ে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে শুধু ব্যক্তিগত বিষয় নয়, রাজনীতির ময়দানে তার প্রতিফলন স্পষ্ট। খড়গপুরকে কেন্দ্র করে বিজেপির পূর্ণ প্রভাব ফিরবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ভারতে খেলতে আসবে না বাংলাদেশ, কঠোর অবস্থান নিচ্ছে আইসিসি। টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে জোর জল্পনা আন্তর্জাতিক ক্রিকেট মহলে। শোনা যাচ্ছে আসন্ন বিশ্বকাপে ভারতে খেলতে নাও আসতে পারে বাংলাদেশ দল।
এই সম্ভাবনা নেপথ্যে রয়েছে বিসিসিআই, আইসিসি এবং সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন। সূত্রের খবর, নিরাপত্তা ও প্রশাসনিক বিষয়কে সামনে রেখে আইসিসি এবার কঠোর অবস্থান নিতে পারে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবং বোর্ড স্তরের মতবিরোধ এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাংশ দাবি করছে, রাজনৈতিক চাপের কারণে ক্রিকেটকে দূরে রাখা উচিত। তবে আইসিসির বক্তব্য স্পষ্ট, নিরাপত্তা, ভিসা সমস্যা এবং আন্তর্জাতিক নিয়ম মানা না হলে কোনো দলকেই বিশেষ ছাড় দেওয়া হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আইসিসির কাছে নিরাপত্তা সংক্রান্ত কিছু রিপোর্ট জমা পড়েছে, যার ভিত্তিতে ম্যাচ ভেন্যু ও অংশগ্রহণকারী দল নিয়ে পুনর্বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশ দল ভারতে খেলতে এলে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। এই খবরে বাংলাদেশের ক্রিকেট মহলে ক্ষোভ ছড়িয়েছে। একাধিক প্রাক্তন ক্রিকেটারের বক্তব্য, বাংলাদেশকে বাদ দিলে আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তাদের মতে খেলাকে রাজনীতির বাইরে রাখা উচিত। তবে আইসিসি সূত্রে ইঙ্গিত মিলছে, নিয়মের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু বা বিকল্প ব্যবস্থার কথা ভাবা হতে পারে। সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ 2026-এর আগে এই বিতর্ক ক্রিকেটের বাইরেও বড় রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার জন্ম দিচ্ছে। ডিজি পদে মেয়াদ বাড়ছে না। লক্ষ্মীবারে রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের মেয়াদ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের শীর্ষ পদে তার মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই। লক্ষ্মীবারেই হতে পারে রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান, এমনটাই ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে। নির্বাচন মুখে পুলিশের নেতৃত্ব বদল রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল। রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামলেছেন। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা বারবার শিরোনামে এসেছে। বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সংঘর্ষপূর্ণ সম্পর্ক রাজ্য রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছিল। ডিজি হিসেবে তার মেয়াদ শেষ হলে কে হবেন পরবর্তী পুলিশ প্রধান, তা নিয়েও জল্পনা তুঙ্গে। একাধিক সিনিয়র আইপিএস অফিসারের নাম উঠে আসছে আলোচনায়। তবে নির্বাচন কমিশনের নির্দেশ ও কেন্দ্রীয় পর্যবেক্ষণের কারণে এই নিয়োগ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলোর মতে, ডিজি বদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে শাসক তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক রং দেওয়ার কোনো কারণ নেই। সব মিলিয়ে রাজীব কুমারের বিদায় শুধু এক পুলিশ আধিকারিকের অবসর নয়, বরং রাজ্য প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এসআইআর শুনানি মানসিক চাপে মৃত্যু, কাঁথিতে তৃণমূল বিজেপির তীব্র চর্চা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি সংক্রান্ত নোটিশ ও তলবের মানসিক চাপে ওই মহিলা ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়, যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা। পরিবারের সদস্যদের দাবি, এসআইআর শুনানির জন্য বারবার হাজিরা দিতে বলা হচ্ছিল। প্রয়োজনীয় নথি নিয়ে সংশয়, নাগরিকত্ব সংক্রান্ত ভয় এবং প্রশাসনিক চাপ মিলিয়ে ওই মহিলা চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, প্রশাসনের অসংবেদনশীল আচরণই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার দিকে আঙুল তুলেছে। শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, যার ফলেই এমন ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপির দাবি, মৃত্যুর সঙ্গে এসআইআর প্রক্রিয়ার কোনো প্রত্যক্ষ যোগ নেই। বিজেপির বক্তব্য, ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং প্রশাসনিক প্রক্রিয়াকে বদনাম করা হচ্ছে। এই ঘটনায় মানবাধিকার সংগঠন ও সমাজের বিভিন্ন স্তর থেকেও প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা সংশোধনের মতো প্রক্রিয়ায় কি আরো মানবিক পদ্ধতি প্রয়োজন নয়? বিষয়টি প্রশাসনিক তদন্তের দাবিও উঠছে। নো এসআইআর নো ভোট স্লোগান, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোডের অভিযোগ শ্রমিকের। এসআইআর ইস্যুতে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরো তীব্র হলো। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ তুলেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে ভোটার তালিকায় ভুল তথ্য আপলোড করাচ্ছে। তার দাবি, এর উদ্দেশ্য একটাই, এসআইআর প্রক্রিয়াকে বিতর্কিত করা এবং পরে নো এসআইআর নো ভোট স্লোগান তুলে চাপ তৈরি করা। শ্রমিকের অভিযোগ অনুযায়ী একাধিক জায়গায় ভোটারদের তথ্য ইচ্ছাকৃতভাবে ভুলভাবে নথিভুক্ত করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং প্রশাসনিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে তাহলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এই অভিযোগের পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানিয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা সংশোধনে ভুল তথ্য দেয় তাহলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। শাসক দলের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ঢাকতেই বিজেপি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে। তাদের দাবি, সাধারণ মানুষের প্রতিবাদকেই রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে। সব মিলিয়ে নো এসআইআর নো ভোট স্লোগানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ আরো চড়ল। 2026 সালের নির্বাচন যত এগোচ্ছে, এসআইআর ইস্যু ততই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ 6 মাস, টাকা চালুর দাবিতে হাইকোর্টে মহিলার কলকাতার ময়না বাজারে দীর্ঘ 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মীর ভান্ডার, যা সরাসরি বহু সাধারণ মানুষ ও ব্যবসায়ীর দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। সমস্যা সমাধানের জন্য বহু নারী গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা দাবি করেছেন দ্রুত সময়ের মধ্যে ব্যাংকটি পুনরায় চালু করা হোক এবং সাধারণ মানুষের অর্থ ও লেনদেনের সুবিধা ফিরিয়ে দেওয়া হোক। ময়নার মহিলাদের অভিযোগ, 6 মাস ধরে ব্যাংক বন্ধ থাকায় তাদের সঞ্চয়, ঋণ এবং দৈনন্দিন লেনদেনের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে গেছে। এতে সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিশাল প্রভাব পড়েছে। বিশেষ করে গরিব ও প্রান্তিক মানুষদের পক্ষে নগদ অর্থের সহজলভ্যতা না থাকা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টে এই মামলার প্রেক্ষিতে দ্রুত অস্থায়ী আদেশ দেওয়া হতে পারে। আদালত ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। আদালতের লক্ষ্য সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং ব্যাংকের কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রশাসনিক সমাধান নিশ্চিত করা। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক স্তরে বিভিন্ন সমালোচনা উঠেছে। বিরোধী দলগুলির মতে, সরকারি নজরদারির অভাবেই এমন দীর্ঘ সময় ধরে ব্যাংক বন্ধ থাকে। শাসক দল বলছে এটি সম্পূর্ণ প্রশাসনিক ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, লক্ষ্মী ভান্ডারের এই দীর্ঘ বন্ধ থাকা ঘটনা অর্থনৈতিক স্বচ্ছতার পাশাপাশি রাজ্য প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে। দ্রুত কার্যক্রম ছাড়া সাধারণ মানুষের বিশ্বাসে ধাক্কা লাগতে পারে। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। পুরুলিয়া সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ সানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আঞ্চলিক আবেগকে সামনে এনে তার ঘোষণা, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সভায় অভিষেক বলেন, বাংলার সংস্কৃতি, ভাষা ও সামাজিক কাঠামো অন্য রাজ্যের সঙ্গে তুলনীয় নয়। তার অভিযোগ, বিজেপি বাংলায় উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক মডেল চাপিয়ে দিতে চাইছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। অভিষেক আরো বলেন, বিজেপি মানেই ভয়, বিভাজন আর বুলডোজারের রাজনীতি। বাংলা শান্তির রাজ্য, এখানে সেই রাজনীতি চলবে না। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল আঞ্চলিক পরিচয়কে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এই সভা থেকেই বিজেপিকে পরাজিত করার ডাক দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে সরকারের কাজ তুলে ধরতে হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বকে আরো জোরালোভাবে প্রচার করার নির্দেশ দেন। বিজেপি পাল্টা কটাক্ষ করে বলেছে, অভিষেক বিভাজনের রাজনীতি করছেন। তাদের মতে উন্নয়নের প্রশ্নে ব্যর্থ হয়েই তৃণমূল আঞ্চলিক আবেগে ভর করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পুরুলিয়ার মতো জেলায় এই ধরনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই বিজেপি ও তৃণমূলের লড়াই সবচেয়ে তীব্র। অভিষেকের এই ভাষণ আসন্ন ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে।